তোমার প্রেজেন্টেশন শুরু করো। টপিকের নাম বলবে, রোল নাম্বার বলবে, দিয়ে শুরু করো। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের বিএড এর প্র্যাকটিকাম, যেটা বিএড এর একদম চতুর্থ সেমিস্টারে আমাদের প্রেজেন্টেশন দিতে হচ্ছে আজকে, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। আচ্ছা, আমার রোল নাম্বার হচ্ছে 31। তো এই জেন্ডার ডিসক্রিমিনেশনের আসল আক্ষরিক অর্থ হলো লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য বিষয়টা আমরা শুরু থেকেই দেখে আসছি, যেটা একটা ছেলে বা একটা মেয়েকে কেন্দ্র করে হয়ে থাকে, যেটা কিছুক্ষণ আগে আমাদের সহপাঠী তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে। তো সেটা আমরা অত গভীরে না গিয়ে আমি আমার যেটা আলোচনার বিষয় সেটা আজকে প্রেজেন্ট করবো। তো আমার আজকে আলোচনার বিষয় হলো ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের বিষয়টা আমি আজকে যেহেতু তুলে ধরবো, তো এক্ষেত্রে আমি একটি হেডিং এর নাম দিয়েছি। হেডিংটার নাম হলো উত্তরণের পথে। তো প্রথমে বলিনি যে ট্রান্সজেন্ডার বিষয়টি হলো রূপান্তরিত। ট্রান্স মানে পরিবর্তন। তো এই ট্রান্সজেন্ডার শব্দটি এসেছে LGBTIQ এই শব্দটির মধ্যে থেকে। এবার আমরা প্রথমেই জেনে নেব LGBTIQ এর ফুল ফর্ম। এলজিবিটি এটা হচ্ছে একটি কমিউনিটি, একটি সংস্থা। এর ফুল ফর্ম হলো এল ফর লেসবিয়ান, বি ফর এই এলজি, হ্যাঁ, জি ফর গে, বি ফর বাইসেক্সুয়াল, ট্রি ফর ট্রান্সজেন্ডার, আই ফর ইন্টারসেক্স এন্ড কিউ ফর কোয়ার। এবার আমি একটা একটা করে তার আলোচনায় যাব। লেসবিয়ান শব্দটির সাথে আমরা কম বেশি মানে সকলেই পরিচিত একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, যেটা বলা হয়ে থাকে একটি মেয়ে এবং আরেকটি মেয়ের মধ্যে ভালোবাসা। দেন হচ্ছে জি, জি ফর গে। গে জিনিসটা হচ্ছে সমকামী, অর্থাৎ একটি ছেলে এবং একটি ছেলের মধ্যে ভালোবাসা। বি ফর বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল মানে হচ্ছে একটি পুরুষ, তার উভয় দিককেই ভালো লাগে, যে একটি ছেলেকেও ভালো লাগে এবং একটি মেয়েকেও ভালো লাগে। এরপর আমি আলোচনার বিষয় আছে আমার ট্রান্সজেন্ডার। টি, টি ফর ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ট্রান্স ম্যান, একটা ট্রান্স ওমেন। অর্থাৎ ট্রান্স মেন বলতে কাদের বোঝায়, যে সমস্ত মহিলারা বা যে সমস্ত মেয়েরা তাদের রূপান্তর একটা ছেলেতে করে, তাদেরকে আমরা ট্রান্স ম্যান বলে থাকি। এবং কোনো ছেলে যদি একটা মহিলায় রূপান্তরিত হয়, তাকে সেটা ট্রান্স ওমেন বলে থাকি। তো এটা হলো এলজিবিটির ফুল ফর্ম। এরপর আই, আই ফর হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স মানে হচ্ছে যেটা ডাক্তারেরা জন্ম থেকে আমাদেরকে নির্ধারণ করে থাকে, যে কিছু কিছু মানুষ এরকমও হয় যে জন্ম থেকে তারা ছেলে না মেয়ে সেটা ডাক্তার নির্ধারিত করে দেয়। এরপর হচ্ছে কিউ, কিউ ফর হচ্ছে কোয়ার। কোয়ার মানে এই সমস্ত কমিউনিটিটা যেটার মধ্যে থাকে, সেটাকে আমরা সংক্ষেপে কোয়ার বলে থাকি। এরপর আসছি ট্রান্সজেন্ডারের বিস্তারিত তথ্যে। প্রথমত, ট্রান্সজেন্ডারের সব থেকে বড় বর্তমান সমস্যা হলো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিটি, মানে তাদের সমাজে স্বীকৃতি দেওয়া হয় না। প্রত্যেকটা ট্রান্সজেন্ডারের কাহিনী আমরা পড়লে দেখতে পাবো যে তাদের সমাজের মধ্যে ভীষণভাবে প্রতিযোগিতার মধ্যে দিয়ে বেড়ে উঠতে হচ্ছে, নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। সেটা এমনকি ফ্যামিলি থেকে হতে পারে, এমনকি সমাজের মানুষের থেকে হতে পারে, এমনকি বন্ধু বান্ধব থেকে হতে পারে। কোনো ট্রান্স মানুষের মানে জীবন আমাদের আর পাঁচটা সাধারণ মানুষের মতো মানে সুন্দর বা সুকোমল নয়, যেহেতু এটা একটি প্রকৃতি বিরুদ্ধ কাজ। কেন এটা প্রকৃতি বিরুদ্ধ? কেন একটা ট্রান্স ম্যান বা একটা ট্রান্স ওম্যান সে জন্মগত ভাবে একটা ছেলে হয়ে জন্মাচ্ছে বা একজন মেয়ে হয়ে জন্মাচ্ছে, কিন্তু তার জন্মের কিছু সময় বাদ থেকে সে যখন তার মধ্যে বোধ শক্তি এবং জ্ঞানের আবির্ভাব ঘটছে, তখন সে মানে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে ভুগছে, যে সে আদেও আসলে কি, যে তার মননে বা শরীরে, সেই মননের দিক থেকে হয়তো নারী, বা মেয়েদের ক্ষেত্রে মননের দিক থেকে পুরুষ, বা শরীরের দিক থেকে সে নারী, বা শরীরের দিক থেকে পুরুষ। এই দ্বন্দ্বর মাঝখান থেকেই উঠে আসছে তাদের রূপান্তরিত হওয়ার ঘটনা। তো এই ট্রান্স ব্যাপারটা তিন রকম ভাবে হয়ে থাকে, যেটা আগেও আমাদের সহপাঠীরা বলে গেছে: রূপান্তরকামী, রূপান্তরগামী এবং রূপান্তরিত। এইবার আমার আজকের আলোচনার বিষয় হলো যাকে আমি মানে আমার টপিক হিসেবে নিয়েছি, সে হলো নিশা। তার নাম নিশা চৌধুরী। তার আগে নাম ছিল সুধীর চৌধুরী। সে আমাদের পরিচিত এবং আমার সহপাঠী। তো বর্তমানে সে রূপান্তরগামী, মানে আন্ডার প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো তার জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছিল না, যেটা আমরা স্কুল লাইফ থেকে তাকে দেখে আসছি। তার সব
থেকে বড় প্লাস পয়েন্ট ছিল সে একজন প্রফেশনাল ডান্সার। ঠিক আছে, এরপরে আসছি তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে। সে জন্মসূত্রে আমাদের সাথে ক্লাস 10 অব্দি পড়াশোনা করে। তারপরে তার ফ্যামিলির দিক থেকে হতে থাকে প্রবলেম, যেহেতু তার মধ্যে ফেমিনিন ব্যাপারটা ভীষণ মাত্রায় ছিল। তার মানে তার মাঝেই তার মানে জীবনে ঘটে যায় একটা মানে বড় বিপর্যয়, যে তার বাবা মারা যান। এরপর তার সংসারের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হতে শুরু করে। তার পরিবার থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয় যে ইনকামের জন্য। যেহেতু তার মধ্যে ফেমিনিজম ব্যাপারটা ভীষণ পরিমাণে ছিল, তো তার ক্ষেত্রে সমাজে বাজারে যাওয়া, দোকানে যাওয়া, সমস্ত জায়গায় গিয়েই তাকে নানা রকম ভাবে হ্যারাস হতে হয়। এছাড়াও স্কুলে বিভিন্ন রকম বন্ধু সহপাঠীর দ্বারা অশ্লীল আচরণ, টোন টিটকিরি, গালি গালাজ বিভিন্ন রকম শুনতে হয়, সেটা আমরা প্রত্যক্ষদর্শী। তো যখন তার বাবা মারা যায় এবং তার পরিবারের বিষয় থেকে চাপ সৃষ্টি হতে শুরু করে, তখন সে একটা অদ্ভুত ডিপ্রেশনের মধ্যে দিয়ে ফেলে। এরপর কিছু কথা বলার যে আর যারা এরকম ট্রান্স বা এই এলজিবিটি কমিউনিটির মানুষের মধ্যে পড়ে, কাউকে না কাউকে দেখে আমরা নিজেদের লাইফে সবাই ইন্সপিরেশন থাকি, যে আমরা কোনো টিচারকে দেখে তার মতো হতে চাই, বা আমাদের পরিবার থেকে শিখিয়ে দেয় যে না তুমি এই জিনিসটা, এইটা ভালো এটা খারাপ, সেটা দিতে থাকে। সেরকমই সবার লাইফেই একজন আইডিয়াল থাকে। তো তা আমার এই যে নিশা, তার জীবনও তার আইডিয়াল হিসেবে তার সে একজনকে পায়, এবং সে মানে তৎক্ষণাৎ রূপান্তরিত ছিলেন। এইবার সে মানে তার যে শরীরটা, সে তার পরিবর্তনের চিন্তা নেয়। যেহেতু সে একজন সমকামী ছিল, সেখান থেকে তার মানে উত্তরণের ইচ্ছে থাকে মনের মধ্যে, যে এরকম জিনিসটা যদি হয়, আমি তার মধ্যে এরকম যেহেতু দ্বন্দ্ব চলতে থাকে, কি করবে, ডিপ্রেশন, ফ্যামিলি, ইনকাম, সমস্ত কিছু নিয়ে সে সেই মুহূর্তে ভাবতে পারে না যে মানে আমার কি করা উচিত। তো সেইখান থেকে সে শুরু করে তার জীবনের যুদ্ধ। এবং এটা একটা যে কোনো জিনিসই, যেহেতু এটা একটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, যেহেতু এটা একটা মানে ভীষণ কঠিন ব্যাপার, যে কোনো জিনিসই তৎক্ষণাৎ আজকে একটা ভগবান প্রদত্ত জিনিস হঠাৎ করে আমরা তো মানে পরিবর্তন করতে পারি না। তো এটা একটা লেন্দি প্রসেস, এটা বিভিন্ন রকম হরমোন থেরাপির মাধ্যম দিয়ে হয়ে থাকে। প্রথমে তার গলার ভয়েস, তারপর তার দাড়ি গোঁফ, তারপর ধীরে ধীরে তার মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে ধীরে কঠিন থেকে কোমলতর হওয়া, এই সমস্ত হরমোন থেরাপির মধ্যে দিয়ে হতে থাকে, এবং তার সর্বশেষ প্রসেস রূপে আমরা অস্ত্রোপচারটা দেখতে পারি। এইবার এটা সবার গ্রহণের ক্ষমতা থাকে না, তার জন্য প্রথম কথা কাউন্সিলিং দরকার। যা এই কাউন্সিলিং আমরা হবে কোথায়? তো এইরকম বিভিন্ন রকম কাউন্সিলিং এর সংস্থা আমরা বিভিন্ন রকম জায়গায় আছে, হয়তো আমরা সবাই সেই জিনিসটার সাথে পরিচিত নয়। তো সেই বিষয়ে আমি স্টাডি করতে গিয়ে উঠে আসছে অ্যামিটি ট্রাস্ট নামে একটি সংস্থা, যার পূর্ব নাম ছিল মানুষ বাংলা, যেটা বর্তমানে শ্রীরামপুরে অবস্থিত। সেই অ্যামিটি ট্রাস্ট থেকে বিভিন্ন এরকম কাউন্সিলর হয়, এমনকি সেখান থেকে ব্লাড টেস্ট, বা আর একটা প্রসঙ্গ এক্ষেত্রে বলা হয় যে এরা মানে এই ট্রান্স বা সমকামী যারা, তারা বিভিন্ন পরিমাণে মানে ইন্টিমেট হতে পছন্দ করে, যেটা আমরা অতিকরের ইন্টারভিউ থেকে জানতে পারি। এইবার সেখান থেকে জানতে গেলে বিষয়টা উঠে আসে যে সেখান থেকে নানা রকম এই যে সংস্থাগুলো, সেখান থেকে তাদের কাউন্সিলিং বা এরকম হতে থাকে। এইবার আমি যে টপিকটা নিয়েছিলাম, যে মানুষটা তার এখন সে আন্ডার প্রসেসিং এর মধ্যে রয়েছে, যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতি এখন হাতের বাইরে, তো সে তার সম্পূর্ণ রূপটা তুলে ধরা হয়, মানে পরিবর্তিত হতে পারে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু সে একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে, তো তার পুরোপুরি বিষয়টা যেহেতু কম মানে সম্পূর্ণ হয়নি, তো আমি তার পরবর্তী জিনিসটা মানে পরবর্তীকালে আমি মানে শেয়ার করব। আর এখন যেটা বলার, যে প্রথম কথা এটা দরকার যে আমাদের এই যে ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন বা ট্রান্সজেন্ডার, এটা যেহেতু 2019 সালে অ্যাজ থার্ড জেন্ডার কাউন্ট হয়েছে, সেহেতু আমাদের প্রত্যেককে দরকার যে বা প্রত্যেকটা মানুষকে বোঝানো। এবার কথায় আসি যে আমাদের প্রত্যেকটা মানুষকে তো বোঝানো সম্ভব নয় যে কি বিষয়টা আসলে কি। তাই আমরা যে কজন জানছি, তারা যদি আমাদের পরিবারের সকলকে বোঝাতে থাকি যে না, এই মেল ফিমেলের বদলে আদার্স বা থার্ড জেন্ডার রূপে কেউ একজন আছে, সেটা যদি আমাদের পরিবারের কোনো সদস্যকে ছোট থেকেই বোঝাতে থাকি, তাহলে এই বিষয়টা অনেকটা রোধ হবে বলে আমার মনে হয়। এইবার যেহেতু এটা একটা উত্তরণের পথে, যে মানুষের আমরা সাধারণভাবে কি দেখি, যে মানুষ একটা ভালো দিক থেকে একটা খারাপ দিকে গেলে তার অবতরণ ঘটে, এবং খারাপ দিক থেকে ভালো দিকে গেলে তার উত্তরণ ঘটে। তো সেক্ষেত্রে এই মানুষটারও যেহেতু সে ডিপ্রেশন, পারিবারিক চাপ, নানা রকম বাধার সম্মুখীনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো সেই রকম তার যেহেতু ভালোর দিকে উত্তরণ
হচ্ছে যেহেতু যে যে সেই শরীরটা চায় সে সেটা নিয়ে বাঁচার জন্য লড়াই করছে এবং সে সেটার জন্য নিজেকে আগামী দিনে প্রস্তুত করছে, তো সেটা আমরা সেদিকে তার উত্তরণ হিসেবেই দেখবো। তো এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। আচ্ছা জিৎ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ম্যাম বলুন। এখন মানে ওনার প্রফেশন কি, মানে উনি কি এখন প্রফেশনাল ডান্সার? হ্যাঁ হ্যাঁ, ওনার প্রফেশন হচ্ছে উনি প্রফেশনাল ডান্সার এবং এই ডান্সিং করে তার মানে বর্তমানে সে সংসারে অনেকটা মানে দারিদ্র্য দূর করেছে। তো হুম আপাতত সে এখন আন্ডার প্রসেসিং এর মধ্যে রয়েছে, আমার হুম। কাউন্সিলিং অনুযায়ী এইটুকু। সে মানে এখন কলকাতার কোনো একটা ডাক্তারের কাছ থেকে তার মেডিসিন চলছে। তো এই হুম। হচ্ছে তার মানে প্রসিডিওরের আপাতত এতদূর অব্দি হচ্ছে। আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো কাজ হচ্ছে। আবারও সেই একই কথা যে আহ, জিৎ, আমরা যেমন আমাদের পরিবারকে সচেতন করব, এখন কেউ কথা বলবে না, এরপরে প্রেজেন্টেশন সাগ্নিক হবে, তারপরে অন্য কেউ কথা বলবে, আমি অন্য কারো কথা শুনবো। আহ তো শুধু আমাদের পরিবার নয়, আমরা তোমরা যারা ভবিষ্যতে টিচার বা ইনক্লুডিং মি, আমরাও যারা আছি তারাও চেষ্টা করব। আমি যেমন তোমাদের এটা নিয়ে বললাম, তোমরা যেমন এটা নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন টপিক অনুযায়ী কাজ করছো, কাজ করতে গিয়ে কোথাও না কোথাও ইমোশনালিও জড়িয়ে পড়ছো। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের টিচারদের আহ মানে সিম্প্যাথি আর এমপ্যাথি দুটো শব্দ আমরা পাই। সিম্প্যাথিটাকে আমরা বোধহয় একটু বেশি প্রেফার করি। সিম্প্যাথি মানে হ্যাঁ আমি আহা উহু করলাম, হ্যাঁ তোমার এত খারাপ আছো বা ভালো আছো। অ্যাকচুয়ালি সিম্প্যাথির থেকেও আমাদের টিচারদের মধ্যে দরকার হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ আমরা তাকে বুঝে তাকে আহা উহু করলাম, তার পাশে দাঁড়ালাম বা তার সমালোচনা করলাম, তার বিরুদ্ধে গেলাম। আগে আমরা সেই মানুষটাকে বা সেই পরিস্থিতিটাকে আমাদের বুঝতে হবে। তো এই এমপ্যাথি যদি আমরা আমাদের মধ্যে গ্রো করতে পারি, সেটা প্রত্যেকে, তোমরা এবং আমার মানে আশেপাশে যারা আছে, আমি সবার কথাই বলছি, যদি তোমরা এটাকে গ্রো করতে পারো নিজেদের জীবনে, তাহলে মনে হয় এই যে প্রবলেম গুলোর মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত আমরা যে যাই, সেগুলো থেকে হয়তো আমাদের এবং বাকি আমাদের আশেপাশের লোকজনদের ওভারকাম করতে পারবো। চলো, এবার নেক্সট সাগ্নিক শুরু করো। হ্যাঁ ম্যাডাম, শুরু করছি। চলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, আমি সাগ্নিক নাথ, আমার রোল নাম্বার 64। কালনা কলেজ বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের অন্তর্গত আমাদের সোমা ম্যাডামের অধীনস্থ প্র্যাকটিকামটি জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ লিঙ্গ বৈষম্য। আগে আমার বন্ধুরা এই লিঙ্গ বৈষম্য নিয়ে অনেক কিছুই বলেছে, তাও আমি যেই কথাগুলো না বললেই নয়। লিঙ্গ বৈষম্য এমন একটি বিষয় যেটি কিনা আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের সাথে বা আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত। এই লিঙ্গ বৈষম্যের একটি অস্বাভাবিক খারাপ ফলাফল রূপে, যদিও সেটি বর্তমানে আইনত দণ্ডনীয় অপরাধ, তাও ভ্রূণ হত্যা একটি অন্যতম বিষয়। কিন্তু জন্মলগ্ন থেকেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা কি হয়ে জন্মেছি, হয় ছেলে বা মেয়ে। ছেলে হলে ছেলে বা মেয়ের সমাজের বিভক্তটা সেই জন্মলগ্ন থেকেই আমাদের মধ্যে সমাজে কোথাও না কোথাও চাপিয়ে দেওয়া হয়। যদিও আমাদের পরিবারে অনেক রকম বিষয় দেখতে পাই, আমার নিজের পরিবারেও সেই বিষয়টি রয়েছে। আমার বাবা মার আজকে আমার দিদা আছে এবং আমি, এরকম আমার অনেক বন্ধুদেরই দিদি বা দাদা রয়েছে বা তারপরে ভাই হয়েছে, এবং আমি নিজেও আমার দিদির ভাই। কোথাও না কোথাও আমার পরিবারের ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্যটা কোথাও না কোথাও হয়তো মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কাজ করেছে, যেই কারণে সে যাই যুক্তি হোক, আমার দিদি হওয়ার পরও এবং আমি ভাই রূপে জন্মগ্রহণ করেছি। এটাও কিন্তু মানে যত খারাপ লাগলেও হুম এটা হুম কিন্তু একটা হুম অন্যতম হুম। দিক যেটা কিনা একদম। আমাদের লিঙ্গ বৈষম্যের উদাহরণ বহন করে। তো আমার বন্ধুরা আরো অনেক কিছুই বলেছে, আমি সেগুলোর সাথে একমত, তাই লিঙ্গ বৈষম্য নিয়ে আমি আলাদা কিছু বলছি না। তো আমার লিঙ্গ বৈষম্য এই জেন্ডার ডিসক্রিমিনেশনের অন্তর্গত রূপান্তরিত লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ আমার বিষয়। এই রূপান্তরিত লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ নিয়েও জিৎ, দিয়া, নয়ন সবকিছুই বলে ফেলেছে, তাও আমি একটু বলতে চাই যে রূপান্তরিত লিঙ্গ হিসেবে তৃতীয় লিঙ্গ নির্দেশিত হলেও বিচিত্র পোশাক পরিধানকারীদেরও এই লিঙ্গের আওতায় রাখা হয়। চিকিৎসার পরিভাষায় রূপান্তরিত লিঙ্গ ধারণ করা একটি স্বাধীন যৌন অভিমুখীনতা। এই রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ বিপরীতকামী, সমকামী, উভকামী বা নিষ্কামী হিসেবে চিহ্নিত হতে পারেন। এবং রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গগণ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারের সাহায্য কামনা করে, তবে তাদেরকে রূপান্তরিত নামে ডাকা হয়।
এইবার এই রূপান্তরিত বা তৃতীয় লিঙ্গ হিসেবে আমি যেই ব্যক্তিকে নিজের বিষয় হিসেবে বিষয়ের অন্তর্গত করেছি তিনি হলেন মানবী বন্দ্যোপাধ্যায়। এবং তার যে জীবনের অভিজ্ঞতা এবং তার যে জীবনে চলার পথে যে সমস্ত বাধা, এই বিষয়টিকে আলোচনা করতে গিয়ে আমি যেই নামটি দিয়েছি সেটি হচ্ছে আমরা জিতে গেছি। কেন আমরা জিতে গেছি? না, রূপান্তরিত মানুষ হিসেবে প্রথমবার, অর্থাৎ ভারতবর্ষে প্রথম কোনো যদি রূপান্তরিত মানুষ হিসেবে কলেজের প্রধান হয়ে হয়ে যার নাম খবরের পাতায় উঠে এসেছিল তিনি হলেন মানবী বন্দ্যোপাধ্যায়। এবং এটি বলার সাথে সাথে আমাদের এটিও মনে রাখতে হবে অত্রিকর, শ্রীঘটক সবাই রূপান্তরিত ব্যক্তি হিসেবে যথেষ্ট মর্যাদার অধিকারী, কিন্তু মানবী বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভারতবর্ষে প্রথম রূপান্তরিত হিসেবে নিজেকে তুলে ধরেন 2003 সালে। কৃষ্ণনগর উইমেন্স কলেজে তার অধ্যক্ষা হয়ে ওঠা কার্যত নজিরবিহীন। এইবার 1995 সালে তখনও তিনি মানবী হননি, অর্থাৎ মানবী বন্দ্যোপাধ্যায় রূপে নিজেকে আত্মপ্রকাশ করেননি। পোশাকি নাম সোমনাথ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ঝাড়গ্রাম কলেজে অধ্যাপক হিসেবে তিনি যোগ দেন। পড়ুয়ার দল তখনও তাকে অসম্মান করেননি, কিন্তু সহকর্মীদের বাঁকা কথা ও আপত্তির মন্তব্যে জীবন তার অতিষ্ঠ হয়ে ওঠে। এরপর 2003 সালে সদ্য সোমনাথ থেকে মানবী বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন যখন কত এমন কথা তার কানে আসতো যাতে তার গা গুলিয়ে উঠতো। এমন গ্রামবাসীদের, অর্থাৎ ঝাড়গ্রাম অঞ্চলের গ্রামবাসীদের কিছু মন্তব্য তিনি একটি ইন্টারভিউতে তুলে ধরেছিলেন, যেটি আমি কিনা এখানে লিখবার চেষ্টা করেছি। সেটি হলো, তুই তো ভেলকি দেখালি রে, ব্যাটা ছানা থেকে বিটি ছানা হয়ে গেলি। এই সেদিন পর্যন্ত কক 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 করে মোরগ ডাকছিল, হঠাৎই সেই মুরগির মতো কক কক করছে। হ্যাঁ, এইভাবে তাকে অপদস্থ করা হতো সমাজে। তবে প্রথম থেকেই বাড়ির লোকের দুশ্চিন্তা থাকলো, বাড়ির সাপোর্ট তিনি পেয়েছিলেন। এত কিছু তিনি শরীরে সইতে পারবেন কিনা এই দুশ্চিন্তা 93 বছরের বাবা এবং 2 দিদি করলেও তাকে অতপ্রতভাবে সাপোর্ট বাড়ির লোক সবসময় করে গেছেন। বছর 24-এর MA করা এক ছেলেকে তিনি দত্তক নিয়েছিলেন। ঝাড়গ্রামের একটি কলেজের সেমিনারে গিয়ে একটি ছেলের সাথে তার আলাপ হয় এবং ছেলেটি খুব গরিব ঘরের এবং তার মা ছিল না। তিনি তাকে মা বলে ডাকতে বলেন এবং তাকে জিজ্ঞেস করেন যে তাকে তিনি মা হিসেবে মেনে নিতে পারবেন কিনা। তখনই তিনি সেই ছেলেকে দত্তক নেন এবং তারপর থেকে এবং সেই ছেলের নাম দেবাশিস। এখন তার নাম দেবাশিস মানবী পুত্র। ছাত্রছাত্রীদের অসম্ভব ভালোবাসেন, তাদের কাছেও খুবই জনপ্রিয় মানবী। এরপর 2014 সালে নৈহাটিতে তার বাবা থাকতেন। বাবাকে দেখাশোনা করার জন্যই 2014 সালে তিনি অধ্যাপকের চাকরিটা নিয়েছিলেন। একজন ভালো অধ্যক্ষ হয়ে ওঠাটাই তার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল না, তার সাফল্যের সিংহ তিনি সবসময় পেরোনোর চেষ্টা করেছেন, কারণ তিনি একজন ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি ব্যক্তি জীবন তার বলতে গেলে আরো অনেক কিছুই বলতে হয়। তিনি ব্যক্তি জীবনে এক বিবাহ বন্ধনে যখন তিনি সোমনাথ ছিলেন, তখন তিনি ব্যক্তি জীবনে একজনকে বিয়ে করেন। বিয়ে করার পূর্ব শর্ত ছিল, যেখানে আমরা একটা বৈষম্যের মানে একদম প্রত্যক্ষভাবে একটা বৈষম্যের ইঙ্গিত পাই, যে পূর্ব শর্তে বিয়ে হয়েছিল, বিয়ে কিনা সেটা আবার পূর্ব শর্তে। তার পূর্ব শর্ত ছিল কিনা 250টি রুটি প্রতিদিন তাকে করতে হবে। 250টি রুটি তবে প্রতিদিন করতে হবে, এই শর্তে তার বিয়ে হয়েছিল। এবং সেসব বিয়ে ঠিক হলো, তা টেকেনি, যদিও মামলা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছিল। 4 বছর বয়সে তুতো দাদার যৌন লালসার শিকারও তিনি হন। একের পর এক জীবনের প্রেম ভেঙে যায়। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর নিয়ে বাংলা এবং এমফিল, পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে স্কুল কলেজে শিক্ষকতার চাকরি, রূপান্তরিত হয়ে নারী হিসেবে নবজন্ম, বিয়ে, আর সবশেষে মেয়েদের কলেজের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়া। কলেজের পাশাপাশি রয়েছে তার তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম। এবং এরপরে তার কিছু ইন্টারভিউর কথা না বললেই নয়, যেটি কিনা আমি ইউটিউবে, তোমরাও চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে তিনি কৃষ্ণনগর উইমেন্স কলেজে প্রিন্সিপাল ছিলেন, কিন্তু প্রিন্সিপাল হতে গিয়ে তাকে জয়েন করার বেশ কিছু দিন পর থেকেই তাকে বিভিন্ন রকম গন্ডগোল এবং বিভিন্ন রকম অপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। কি না, কলেজের তিনি প্রথম প্রিন্সিপাল হয়ে যাওয়ার পর সেই কলেজে, উইমেন্স কলেজ যেহেতু ছিল, অবশ্যই ছেলেদের, যেহেতু আমাদের সমাজ হ্যাঁ যতটা উন্নত ততটা তো কার্যকলাপের দিক থেকে উন্নত নয়, মেয়েরা কলেজে আসতে পারতো না, বিভিন্ন ছেলেদের দ্বারা অসম্মানিত হতো, টিটকিরি, বিভিন্ন রকম বিষয়। তিনি প্রিন্সিপাল আসার পর 6 মাসের মধ্যে এই বিষয়গুলো
সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটি একটি নজিরবিহীন কাজ এবং এই উদ্দেশ্য নিয়েই তিনি আমরা আমরা জিতে গেছি এই উক্তিটি তিনি করতে চেয়েছিলেন, কিন্তু তাতেও তিনি থেমে থাকেননি বা তাতেও তার অপ্রতিকূল পরিস্থিতির মানে মানে বিনাশ হয়নি। কি না, নিজের কলেজের অধ্যাপক যারা কিনা তিনি প্রিন্সিপাল হয়ে যাওয়ার আগে দীর্ঘদিন ওই পদটি ফাঁকা ছিল, তাতে কি হতো, কোনো অধ্যাপক ঘরে বসেই মাইনে নিতেন কিন্তু কলেজেই আসতেন না, বা কলেজে এলেও ছাত্রীদের ছুটি দিয়ে দিতেন, পড়াতেন না। যে প্রাইভেট টিউশন, বাড়িতে এসে মাইনের বিনিময়ে পড়া, এগুলো অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছিল। তিনি সেই নিয়মের বদল আনার চেষ্টা করেন এবং তারই জন্য তাকে বিভিন্ন রকম প্রতিবাদের সম্মুখীন হতে হয়। এমনকি সেই বছর 2015 সালে শিক্ষক দিবস অনুষ্ঠানে সমস্ত অধ্যাপকেরা তারা কেউ আসেননি, তিনি একা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা তাকে এনেছিলেন এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট মর্যাদার সাথে সেই শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করেন। এবং মানবী বন্দ্যোপাধ্যায় স্কুলে মানে অধ্যাপকেরা স্টাফ রুমে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই তালা ভেঙে তিনি সমস্ত বিক্ষোভ সেখানে ছিন্ন ভিন্ন করেন এবং তিনি এত কিছু সইতে না পেরে একবার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ইস্তফা পত্র পাঠিয়েছিলেন, কিন্তু সেটি গৃহীত হয়নি। এইভাবে তার লড়াই জীবন, অধ্যাপক হয়েও তার জীবনের হতাশা বা কোন রকম লড়াই কিছু থেমে থাকেনি। আরেকটি বিষয় যেটি কিনা আমাদের, তিনি একটি ইন্টারভিউয়ে একজন সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেছেন যে মানবীদি, হিজরা বা রূপান্তরিত এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য মানে বিষয়টি কি আমাদের কাছেও ক্লিয়ার নয় বা সমাজের মানুষের কাছেও ক্লিয়ার নয়। তিনি তখন এটাই বলতে চেয়েছেন যে দেখো, আমি একটা বাস্তব উদাহরণের কথা তোমাদের বলি। আমি একবার কলকাতায় এটি সেমিনার থেকে ট্যাক্সি করে ফিরছিলাম। ট্যাক্সিটা যখন 4 রাস্তার মোড়ে দাঁড়িয়েছে, কিছু আমারই মতো কিছু মানুষ এসে টাকা চাইলো। আমি ওদেরই মতো করে যখন ওদেরই গলায় কথা বললাম, তখন ওরা বললো, ওরে বাবা মেম সাহেব যে বলে তারা আমাকে সম্বোধন করলো। কিন্তু যতই সরকারি যত রকমের পদক্ষেপ নিক, তাদের মধ্যে আলোটা সেই অর্থে পৌঁছচ্ছে না যে কারণে তারা আমাকে মেম সাহেব বলেন, কিন্তু তারা কিন্তু আমার প্রফেশন দেখে আমাকে মেম সাহেব বলেননি। আমি যেহেতু ট্যাক্সি চড়ছি, হ্যাঁ একটা এসি ট্যাক্সি, সেই উদ্দেশ্য নিয়ে তারা আমাকে মেম সাহেব বলেন। তাই তিনি বলেন যে আমি কাদের জন্য তাহলে রূপান্তরিত হলাম, আমি তাহলে আমরা জিতে গেছি এই কথাটি আমি আমার এখানে সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না, কারণ আমি একার জন্য আমি কেন লড়বো, আমি তো বাদ বাকিদের নিয়ে লড়তে পারছি না। আর হিজড়া যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমার বন্ধুও বলেছে যে এটি কিন্তু একটু বৃত্ত। এখানে হয়তো হিজড়া যারা নিজেদের সম্বোধন করে, তারা হয়তো কিছু মানুষ হয়তো আছে যারা কিন্তু সত্যি রূপান্তরিত বা তৃতীয় লিঙ্গের অন্তর্গত, কিন্তু কিছু মানুষ আছে যারা কিন্তু ছেলে, একটা টাকা মানে একটা টাকা ইনকাম করার একটা সোর্স হিসেবে তারা সেরকম সাজগোজ দিয়ে ট্রেনে, বাসে, 4 রাস্তার মোড়ে, এবং যার দ্বারা আমাদের সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা রকম বেশ কিছু মানে কি বলবো, কুরুচিকর মন্তব্য বা বিভিন্ন রকম একটা হ্যাঁ হতে হয়। কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন যে এই সংখ্যাটি কিন্তু আমাদের যা জনসংখ্যা, আমাদের যা সমাজের পরিস্থিতি, সেই আন্দাজে 100টি ঘটনার মধ্যে এটি 10টি। কিন্তু যখন আমার মতো কেউ রূপান্তরিত বা তৃতীয় লিঙ্গ হিসেবে নিজেকে তুলে ধরছে, আমার যাই প্রফেশন হোক, আমি যতটাই এডুকেটেড হই, সমাজের এই এত সংখ্যক মানুষকে কিন্তু আমার একার হ্যান্ডেল করতে হয়। অর্থাৎ এত রকম মানুষের কিন্তু এত রকম কথা আমাকে একা শুনতে হয়। এইটি কিন্তু খুব কষ্টদায়ক। তাই তিনি বলেছেন আমাদের সমাজ যত মানুষের যত ডিগ্রি থাক, যত মানুষ যত উঁচু পদেই অধীনস্থ করুক, কিন্তু শিক্ষিত আমরা কজন হয়েছি এটা কিন্তু এখনো দেখার বিষয়। তাই বিভিন্ন বিষয়ে তিনি আমরা জিতে গেছি এই মন্তব্যটি প্রদান করলেও তিনি তার যুদ্ধকালে এই বিষয়ে কিন্তু তিনি আমরা জিতে গেছি এই মন্তব্যটি প্রদান করতে পারেননি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাহ, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো, ভীষণ ভালো বলেছো। হ্যাঁ ম্যাডাম।